এখানে যেটা বলছে একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট চারজন ব্যক্তির মধ্যে একটা ভিন্ন ভিন্ন কিছু অনুপাতে আমাকে ভাগ করতে হবে। তো প্রথমে যে কাজটা করতে হবে, আপনাকে একটা ধারাবাহিক অনুপাত তৈরি করতে হবে। ধারাবাহিক অনুপাত তৈরি করার একটা ফরম্যাট আছে, নিয়ম আছে। আমাকে একটু বইলো যে ক ইস টু খ ইকুয়াল টু কি দেওয়া আছে? 2:3। 2:3। তারপরে খ ইস টু গ সমান 1:2। 1:2। তারপরে গ ইস টু ঘ সমান 3:2। 3:2। আচ্ছা, এই তিনটা অনুপাতই আমাদের কাছে দেওয়া আছে। ক ইস টু খ ইকুয়াল টু 2:3, খ ইস টু গ ইকুয়াল টু 1:2 আর গ ইস টু ঘ ইকুয়াল টু 3:2। এখন এই তিনটা অনুপাতকে আমার প্রথমে যেটা করতে হবে, ধারাবাহিক অনুপাতে কনভার্ট করতে হবে। ধারাবাহিক অনুপাত মানে হলো মানে পাশাপাশি থাকবে, ধারাবাহিক থাকবে, ক্রমান্বয়ে থাকবে। ক খ গ ঘ এরকম ক্রমান্বয়ে আমরা ইস্টু করব। তো ক্রমান্বয়ে যদি আমরা ইস্টু করতে যাই, আমাকে যে কাজটা করতে হবে, যেই মানগুলি কমন যায় প্রত্যেকটার মধ্যে, সেই কমন মানগুলিকে একত্রে করার চেষ্টা করতে হবে। আমি যদি কমন মানগুলিকে একত্রে করার চেষ্টা করি, দেখো প্রথম অনুপাতটা আর দ্বিতীয় অনুপাতের মধ্যে আমার কমন যাচ্ছে কি? খ এর আনুপাতিক মানটা। প্রথম অনুপাতের মধ্যে খ এর আনুপাতিক মানটা কত আছে? আমার 3 আছে। আর দ্বিতীয়টার মধ্যে খ এর আনুপাতিক মানটা কত আছে? 1 আছে। প্রথমটার মধ্যে আনুপাতিক মান আছে খ এর 3 আর দ্বিতীয়টার মধ্যে আনুপাতিক মান আছে 1। এখন এই দুটোকে আমি একই রকম মানে কনভার্ট করার চেষ্টা করব। তো একই রকম মানে কনভার্ট করতে গেলে আমাকে কি করতে হবে? সেকেন্ডটাকে 3 দ্বারা গুণ দিতে হবে, রাইট? বুঝতে পারছি কি সবাই? কেন? আচ্ছা, আমি বলছি এখানে আপনার আনুপাতিক মানটা কত আছে? 3 আছে না? এখন এইখানে খ এর আনুপাতিক মান কত? 1 না? এই 1 এর সাথে কি দিয়ে গুণ করলে আপনার এটার সাথে মিলে? 3 দিয়ে গুণ করলে তো এটা উপরেরটার সাথে মিলে, তাই তো? আচ্ছা, আমি যদি এটাকে 3 দিয়ে গুণ করি, আমরা একটু আগে মুখে মুখে একটু দেখি, আগে একটু মুখে মুখে বোঝার চেষ্টা করি, আমি তারপর এটা করছি। যদি 3 দিয়ে গুণ করি, এটাকে হচ্ছে 3 একে 3 আর এটা হচ্ছে 3 দুগুণা 6, মানে 3:6 পাবো আমি। আচ্ছা, পাইলাম। এখন আসেন এইটা আর এইটার মধ্যে কি কমন যাচ্ছে? এই দুইটার মধ্যে গ এর মানটা কমন যাচ্ছে। তো এইখানে গ এর আনুপাতিক মানটা কত দাঁড়াবে আমার? 3 দিয়ে গুণ করলে 6 হবে, তাই তো? কত দাঁড়াবে? 6 হবে। ওই 6 বানানোর জন্য এটার মধ্যে আবার কি দিয়ে গুণ দিতে হবে? 2। হ্যাঁ, 2 দিয়ে গুণ দিতে হবে, এক্স্যাক্টলি। আমার মানে মূল টার্গেট হলো আমার কাছে যে তিনটা অনুপাত দেওয়া আছে, এই তিনটা অনুপাতের মধ্যে যে মানগুলি কমন যায়, যার যার আনুপাতিক মানগুলি কমন যায়, ক খ গ ঘ যে যে আনুপাতিক মানগুলি কমন যায়, ওই নাম্বারগুলো শুধু খেয়াল করব। এখন কোনটাকে কি দিয়ে গুণ করলে কি হয়, এইটুকু মনে হয় নলেজ আমাদের গ্যাদার হয়েছে, ক্লাস 10 এ পড়ি আমরা সবাই। আচ্ছা স্যার, এতে মানের কোনো ডিফারেন্স হবে না? না, কারণ কেন ডিফারেন্স হবে না? আপনি বোধহয় এটা জানেন যে ধরো 2:3 একটা অনুপাত আমি লিখলাম। এখন এই অনুপাতের এইটাকে বলা হয় পূর্ব রাশি আর এটাকে বলা হয় উত্তর রাশি। এটা কি জানি আমরা? জি স্যার। আচ্ছা, অনেকে হয়তো 6 জানি এর না, ক্লাস থেকে শিখছি। হ্যাঁ, অনেকে হয়তো জানি না আমরা। এই প্রথমটাকে বলা হয় পূর্ব রাশি আর পরেরটাকে বলা হয় উত্তর রাশি। এখন যদি কোনো অনুপাতের পূর্ব এবং উত্তর দুইটা রাশিকেই একই সংখ্যা দ্বারা গুণ করা হয়, তাহলে মানের গুণ বা ভাগ করা হয়, একই সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করা হয়, তাহলে সেই অনুপাতটাকে বলা হয় সমতুল অনুপাত। আর সমতুল অনুপাত মানে হলো তাদের অনুপাতগুলি আসলে এক্স্যাক্টলি সমানই হবে, ইকুয়ালি হবে, তো মানের কোনো চেঞ্জ হচ্ছে না। আমি নিশ্চয়ই গুণ করতে গেলে 3 কে যদি আমি 2 দিয়ে গুণ দিতে যাই, আমি একজনকে গুণ দিতে পারবো না, আমাকে দুইজনকেই গুণ দিতে হবে। অর্থাৎ এই দুইটা মানকে, দুইটা রাশিকেই গুণ দিতে হবে, পূর্ব রাশিকেও গুণ দিতে হবে, আবার উত্তর রাশিকেও গুণ দিতে হবে। সিমিলারলি আমরা এখানেও তাই করব। যে কোনো একটাকে গুণ দেওয়া যায় না, একটাকে গুণ দিলে মানের পরিবর্তন হয়ে যায়। গুণ দিতে গেলে ডেফিনেটলি আপনাকে দুইটাকেই গুণ দিতে হবে, পূর্ব রাশিকেও গুণ দিতে হবে, উত্তর রাশিকেও গুণ দিতে হবে। তো আমি যদি এটাকে, আমার হাত দেওয়ার দরকার নেই, আমি এটাকে যদি গুণ দিই, 3 দ্বারা গুণ দিব। গুণ দিলে আমি দুইটাকেই গুণ দিব, প্রথম মানটাকে গুণ দিব, আবার পরের মানটাকেও আমি গুণ দিব, দিলাম। আচ্ছা, আবার পরেরটাকে দিলে আমি কি পাচ্ছি? এখানে 3:6 পাচ্ছি, 3:6 পাচ্ছি। এখন এইটার মধ্যে গ এর আনুপাতিক মান পাইলাম কত? আমি 6। গ মানে পরেরটা, গ ইজ টু গ, গ মানে সেকেন্ডটা, সেকেন্ডটা আমি কত পাইছি? 6 পাইছি। ওই 6 মিলাইতে হবে আমার এই গ এর সাথে। এখন এই গ এর সাথে যদি আমি মিলাইতে যাই, এই গ এর আনুপাতিক মান কত আছে আমার? এখানে 3 আছে। তাহলে 3 এর সাথে আমি কি দিয়ে গুণ দিব? 2 দিয়ে গুণ দিব। 3 গুণ 2 ইজ টু 2 গুণ 2। একজনকে গুণ দিলে হবে না, দুইজনকে গুণ দিতে হবে, তাহলে হবে আমার 6:4। আচ্ছা, এখন দেখেন আপনার প্রত্যেকটার মধ্যে যে অনুপাতগুলি তৈরি হইলো, সেই অনুপাতের মধ্যে সবগুলোর মধ্যে কমন জিনিসগুলো আছে কিনা। এখানে খ এর আনুপাতিক মান আছে 3, সেকেন্ডের মধ্যে দেখেন খ এর আনুপাতিক মান 3 আছে। আচ্ছা, আবার এখানে গ এর আনুপাতিক মান আছে কত? 6। আবার লাস্টেরটার মধ্যে দেখেন গ এর আনুপাতিক মান আছে কত? 6।
তার মানে কমন জিনিসগুলো বা কমন আনুপাতিক মানগুলো কিন্তু মিলে যাচ্ছে আমার। সো আই থিংক আমি এখন ধারাবাহিক অনুপাতে যেতে পারবো। ধারাবাহিক অনুপাতে যাওয়ার আগের শর্ত হলো যেই মানগুলি কমন যায় যে অনুপাতের মধ্যে, সেইখান থেকে আমাকে কমন মানগুলিকে একই রকম বানাইতে হয়, একই রকম সংখ্যায় কনভার্ট করে নিতে হয়। একই রকম সংখ্যায় কনভার্ট করার পরে আমি এখন এটাকে ধারাবাহিক অনুপাত বানাবো এইভাবে, ক ইস টু খ ইস টু গ ইস টু ঘ ইজ ইকুয়াল টু কয়ের আনুপাতিক মান ছিল 2, খ এর ছিল 3, গ এর ছিল 6 আর ঘ এর ছিল 4। তার মানে আমরা রেজাল্টটা পাচ্ছি এরকম 2:3:6:4। এটা হচ্ছে আমার ধারাবাহিক অনুপাত। ধারাবাহিক অনুপাত বানানোর পরের কাজটা হলো আমার ওই যে টাকার পরিমাণটা মনে হয় 300 টাকা বলা আছে বইতে, ওই 300 টাকাকে কি করতে হবে, এই 4 জনের মধ্যে ভাগ করতে হবে। কি অনুপাতে ভাগ করতে হবে? এই যে এই অনুপাতে 2:3:6:4 এই অনুপাতে আমার 300 টাকা এই 4 জন ব্যক্তির মধ্যে ডিভাইড করে দিতে হবে, ডিস্ট্রিবিউশন করে দিতে হবে। আচ্ছা, এখন আমরা ডিস্ট্রিবিউশনের পরিমাণটাকে কেমনে বের করব? বের করার জন্য একটা টেকনিক আছে, এটাও ক্লাস 6 এর ম্যাথ, ক্লাস 6 এ আমরা শিখে আসছি, মানে এই নিয়মটা, ডিভিশন বা ডিভাইড করার নিয়মটা। প্রথমে যেটা করতে হয়, অনুপাতের সংখ্যাগুলোর যোগফল বের করতে হয়। অনুপাতের সংখ্যাগুলোর যোগফল আমরা মুখে মুখে হিসাব করি, আমি অত ডিটেইলস লিখবো না, ওটা আমরা মুখে মুখে কাউন্ট করি। অনুপাতের সংখ্যাগুলোর যোগফল বের করলে কত হয়? 2 3 2 5 5 6 11 11 4 15 হয়। তার মানে কি 15 ভাগের মধ্যে 2 ভাগ পাচ্ছে ক, 15 ভাগের মধ্যে 3 ভাগ পাচ্ছে খ, 15 ভাগের মধ্যে 6 ভাগ পাচ্ছে গ, আর 15 ভাগের মধ্যে 4 ভাগ পাচ্ছে ঘ। আই থিংক আমরা বুঝতে পারছি। 15 ভাগে টোটাল ভাগ হচ্ছে আমার 15টা। টোটাল ভাগ হলো একটা, মানে 300 টাকাকে আমার ইকুয়ালি 15টা ভাগ করতে হবে। সেখান থেকে 2 ভাগ পাবে ক, 3 ভাগ পাবে খ, 6 ভাগ পাবে ঘ, আর 4 ভাগ পাবে ঘ। তো এখন আমি কেমনে বের করব? এটা বের করার একটা টেকনিক আছে, টেকনিকটা হলো এরকম। সুতরাং ক এর পরিমাণটা আমি ডিরেক্ট করছি, মানে ব্যাখ্যাটাকে কিছু লিখতেছি না। ক এর পরিমাণটা হচ্ছে আমাদের এরকম, আমার অ্যামাউন্ট ছিল, টোটাল অ্যামাউন্ট আগে লিখতে হয়। টোটাল অ্যামাউন্ট কত ছিল? 300 টাকা ছিল। তাহলে আমি লিখবো 300 এর ডিভাইডেড দিব একটা, ডিভাইডেড দিয়ে আমি নিচে লিখবো টোটাল আনুপাতিক মানটা। টোটাল আনুপাতিক মানটা আমার কত ছিল? 15 ছিল। আর উপরে লিখবো ক এর আনুপাতিক মান। তো ক এর আনুপাতিক মানটা কত আমার? 2। তাহলে উপরে যাবে 2। তো আমার রেজাল্ট হচ্ছে 300 এর 2/15 কে ক্যালকুলেট করলে যা হয় সেটাই আমার রেজাল্ট। তো 300 এর 2/15 কে ক্যালকুলেট করলে কি পাচ্ছো? 15 দিয়ে 300 কে কাটলে হচ্ছে 40 টাকা। হ্যাঁ, এক্স্যাক্টলি 40 টাকা পাচ্ছি আমরা। হয়ে গেল। এখন এই একই রকম ভাবে আমরা বাকিগুলিকে বের করে ফেলতে পারবো, খয়েরটা গয়েরটা ঘয়েরটা। আমরা একটু সবাই নিজেরা করে ফেলবো বাকিটুকু। খ, আচ্ছা স্যার, বলো। যদি এর পরিবর্তে গুণ দেই তাহলে কি অঙ্কের নাম্বার কাটতে পারে? একই জিনিস তো বাবা, কাটবে কেন? জি একই জিনিস। এখানে এরটা কোনো ফ্যাক্ট না, এটা জাস্ট বোঝানোর জন্য যে এই অ্যামাউন্ট থেকে আমি এত অংশ নিচ্ছি। তুমি এর পরিবর্তে গুণ দাও আর এর দিয়ে করো, একই কথা, নো প্রবলেম। আচ্ছা, এইটুকু আমরা নিজেরা, এইটুকু তো আমরা করতে পারছি। এবার খ, গ, ঘ সবগুলা নিজেরা একটু করে ফেলবো নিজেদের খাতায়। বাকিটুকু আমি দেখাবো না, বাকিটুকু আপনারা নিজেরা করে ফেলবেন। আশা করছি বুঝতে পারছেন কেমনে করতে হবে, ঝটপট করবেন। খয়েরটা, গয়েরটা, ঘয়েরটা একটু নিজেরা ঝটপট করে ফেলবো। আমি হয়ে গেলে একটু আওয়াজ দিয়ে না আমাকে যে হয়ে গেছে। জি স্যার, মাই একটু স্ক্রিনশট দিও এটা, এই পেজটা। জি স্যার, একটু স্যার শেষ স্যার। স্যার হয়ে গেছে স্যার, শেষ। আচ্ছা, হয়ে গেছে। কার হইছে? হামিমের হইছে? স্যার জি আমাদের স্যার। তোমার খাতাটা একটু দেখাও, বাকিটা তাহলে ও তোমার সাথে মিলিয়ে নিবে। হামিম কি দেখাতে অসুবিধা হচ্ছে? এর চেয়ে ভালো অ্যানসারটা বইলা দেই। স্যার আমাদের হইছে বা মুখে বলে দাও, প্রবলেম হলে না হয় মুখে বলো অ্যান্সার গুলো। স্যার 40 60 120 আর স্যার 80। সো ওয়েট, হ্যাঁ 40, তারপরটা হলো 60, এরপরটা হলো 120 আর লাস্টেরটা কত? হ্যাঁ ঠিক আছে, উল্টা স্ক্যান। লাস্টেরটা আমি চাদর সুন্দর। লাস্টেরটা আমি দেখতে পাচ্ছি না। 80, হ্যাঁ ঠিক আছে। আমি ফাইন, আশা করছি সবার হয়ে গেছে। সবার হয়ে গেছে না? জি স্যার। জি স্যার। ওকে ফাইন, আমি তাহলে মুছে ফেললাম। মুছে দিলে আমি পরের ইয়াতে চলে যাচ্ছি।
আচ্ছা রাহাত কি আছে? জি স্যার। আওয়াজ পাচ্ছি না, মাঝে মধ্যে একটু আওয়াজ দিও। একটু পর পর তুই চিল্লায় স্যার ওঠা। ম্যাথ ক্লাস অপূর্ণ। গ্রেট সায়েন্টিস্ট। আচ্ছা এবার তাহলে আমরা পরেরটায় চলে যাচ্ছি। পরে কি আছে? 12 নম্বর, 3 জন জেলে 600টি মাছ ধরছে, তাদের অংশের অনুপাত এত ইস্টু এত ইস্টু এত। আচ্ছা 12 নম্বর ম্যাথটা আমি আসলে করাবো না, আমি জাস্ট একটু মানে ফরমেশনটা ধরে দিচ্ছি। এখানে দেখো 12 নম্বর ম্যাথটার মধ্যে বলছে 3 জন জেলে 600টা মাছ ধরছে, যাদের অংশের অনুপাতগুলো ফ্র্যাকশনে দেওয়া। এখন যদি কখনো অনুপাত ফ্র্যাকশনে দেওয়া থাকে, অনুপাত যদি কখনো ফ্র্যাকশনে দেওয়া থাকে, অনুপাত যদি কখনো ফ্র্যাকশনে দেওয়া থাকে, তাহলে আপনাকে যে কাজটা করতে হবে প্রথমে সেই ফ্র্যাকশনগুলোকে পূর্ণ সংখ্যায় কনভার্ট করে নিতে হবে। ফ্র্যাকশনগুলিকে পূর্ণ সংখ্যায় কনভার্ট করার একটা নিয়ম আছে। এখানে অনুপাতগুলো কি কি দেওয়া আছে আমার 12 নম্বর অঙ্কে? 2/3, 4/5 আর 5/6। অনুপাত দেওয়া আছে এরকম 2/3, 4/5 আর 5/6। তো এই ফ্র্যাকশনে যদি কোনো অনুপাত দেওয়া থাকে, সেই অনুপাতকে আপনাকে যে কাজ করতে হবে, ফ্র্যাকশনকে পূর্ণ সংখ্যায় কনভার্ট করে নিতে হবে। এখন ফ্র্যাকশনকে পূর্ণ সংখ্যায় কনভার্ট করার একটা রুলস আছে, একটা নিয়ম আছে। নিয়মটা হচ্ছে হরগুলোর লসাগু দ্বারা প্রত্যেকটাকে গুণ দিতে হয়। আমি আবারও বলছি, হরগুলোর লসাগু দ্বারা প্রত্যেকটা ভগ্নাংশকে গুণ দিতে হবে। তো আমার এখানে হর কি কি আছে? 3 আছে, 5 আছে, 6 আছে। 3, 5, 6 এর লসাগু করলে কত হয়? 3, 5, 6 এর লসাগু করলে কত হচ্ছে? 3, 5 এর 5, 3 গুণ 6, তার মানে 30 হচ্ছে। 3, 5, 6 লসাগু করলে কত পাচ্ছি আমি? 30 পাচ্ছি। তাহলে যে কাজটা করতে হবে, এই 30 দ্বারা প্রত্যেকটা ভগ্নাংশকে গুণ দিতে হবে। তো 30 দ্বারা প্রত্যেকটা ভগ্নাংশকে গুণ দিলে কি হচ্ছে? 2/3 গুণ 30, 4/5 গুণ 30 আর 5/6 গুণ 30। এখন ক্যালকুলেশন করো, 3 10 এ 30, 10 2 20, 5 6 30, 4 6 24, 5 6 30, 5 5 25। তার মানে অনুপাতটা দাঁড়াচ্ছে আমার এরকম 20:24:25। এখন আপনাকে যে কাজ করতে বলছে, ওই যে 600টা মাছ, এই 600টা মাছ আপনি এই 3 অনুপাতে ভাগ করে দিবেন, ঠিক আগের অঙ্কের মতো। আগের অঙ্কের মধ্যে আমরা যে কাজগুলো করছিলাম ওই একই কাজ করব এখানে। টোটাল প্রথমে যেটা করতে হবে, টোটাল বের করতে হবে। তো টোটাল বের করলে কত হচ্ছে? 20 24 আর 25 3 20 60 আর হলো 9, মানে 69, 69। আমি এই তিনটাকে যোগ করলে পাচ্ছি আমি 69। তার মানে টোটাল ভাগ হচ্ছে এখানে আমার 69টা। টোটাল ভাগ হচ্ছে আমার এখানে 69টা। তার মধ্যে প্রথম জেলে পাবে 20 ভাগ, দ্বিতীয় জেলে পাবে 24 ভাগ, আর তৃতীয় জেলে পাবে 25 ভাগ। তাহলে প্রথমটা আমি জাস্ট বের করে দিচ্ছি। প্রথম যে জেলে ছিল, সেই প্রথম জেলে আসলে কি পায়? 600 এর নিচে হবে 69, 69 না স্যার 690 ছিল। 690 ছিল? জি স্যার। আচ্ছা তাই তো কই, 690 না হলে তোমার কাটাকাটিও যাবে না। আচ্ছা 690 এর উপরে হবে 20 আর নিচে হবে 69। হ্যাঁ, তো এখন যদি এটাকে আমি কাটাকাটি করি কত পাচ্ছি? 69 দিয়ে 690 কে কাটলে কত হবে? 10 হবে। 10 আর 20 গুণ করলে কত হচ্ছে? আমার 200 হচ্ছে। সো এইটা দিয়া এখন একই রকম ভাবে আমি বাকিগুলোও করতে পারবো। পরেরটা জাস্ট এই 20 এর জায়গায় 24 দিবেন, তারপর এটা 20 এর জায়গায় 25 বসাই দিবেন। ডান হয়ে গেছে। আচ্ছা সেটা স্ক্রিনশট দিয়ে রেখো মাহি। জি স্যার। ওকে, আমি তাহলে পরেরটা চলে যাচ্ছি। একটি ত্রিভুজের পরিসীমা 45 সেন্টিমিটার, বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত যদি 3:5:7 হয়, প্রত্যেক বাহুর পরিমাণ নির্ণয় করতে বলছে। এটাও কিন্তু আমরা একই রকম ভাবে করতে পারি। একটা ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে, যার মধ্যে বাহুগুলোর অনুপাত বলা আছে 3:5:7। এই যে মাত্র যে নিয়মে করলাম আমরা এই নিয়মে করতে পারি, কিন্তু আমি এটাকে একটু ডিফারেন্ট আরেকটা নিয়ম আছে। এই অনুপাতের প্রত্যেকটা অঙ্ক করার দুইটা নিয়ম আছে আসলে। সো ওই সেকেন্ড যে নিয়মটা, সেই নিয়মটা দিয়ে আমি এই অঙ্কটাকে করব, যাতে করে তোমার এমসিকিউ এর জন্য কাজে দিবে। এমসিকিউ এর জন্য আসলে এত ডিটেইলস করতে গেলে অনেক সময় লেগে যায়। তো এটাকে শর্টকাট করারও একটা ওয়ে আছে, টেকনিক আছে। সেই টেকনিকটা হচ্ছে এরকম, আমাদের কাছে যে অনুপাতটা বলা আছে, অনুপাতটা বলা আছে কি 3:5:7। অনুপাতটা বলা আছে আমাদের কাছে 3:5:7। আর কত নাম্বার? 13 নম্বর। 13। একটা ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে, পরিসীমা কত বলা আছে? 45 সেন্টিমিটার। পরিসীমা মানে নিশ্চয়ই আমরা সবাই জানি, পরিসীমা মানে যতগুলো বাহু থাকবে সবগুলা বাহুর দৈর্ঘ্যের যোগফলকে বোঝাবে। তো এখন আসো
তিনটা বাহুর অনুপাত যে 3:5:7 দেওয়া আছে, এখান থেকে আমি বাহুগুলিকে চাইলে মনে মনে ধরে নিতে পারি। মনে মনে ধরে নেওয়ার জন্য যে কাজটা করতে হবে, অনুপাতের প্রত্যেকটা আনুপাতিক মানের সাথে একটা x ধরে নিতে হবে। অর্থাৎ 3, 5 আর 7 এর সাথে আমি একটা x কল্পনা করব, একটা আনুপাতিক মান নিয়ে আসব আলাদা x। অর্থাৎ এই প্রথমটা হবে 3x, সেকেন্ডটা হবে 5x এবং লাস্টেরটা হবে 7x। আমি আবারো বলছি, অনুপাত যেই অনুপাতটা আপনাকে প্রশ্নে দেওয়া থাকবে সেই অনুপাতটাকে x দ্বারা গুণ করে আমি প্রত্যেকটা মানকে ধরে নিতে পারি। তা আমি প্রথমে যে কাজটা করব, এখানে মানগুলিকে ধরে নিব। মানগুলিকে আমি কি ধরবো? মনে করি বাহুর দৈর্ঘ্যগুলো এরকম 3x, 5x আর 7x। এখন এর পরের কাজটা নিশ্চয়ই আমরা বুঝতেই পারছি। আমার এই বাহুগুলোকে যোগ করলে হবে পরিসীমা। এই যে তিনটা বাহু আমি নিলাম, এই তিনটা বাহুকে যোগ করলে আমি কি পাবো? পরিসীমা পাবো। যেই পরিসীমার মানটা আমাকে প্রশ্নে বলা আছে, কত বলা আছে পরিসীমার মানটা? 45। পরিসীমার মানটা আমাকে প্রশ্নে বলা আছে 45। সো এখান থেকে আমি একটা কোশ্চেন বানাবো, শর্ত মতে বানাবো। শর্ত মতে কি হবে? 3x, 5x, 7x প্লাস করে হচ্ছে 45। তাহলে কত পাচ্ছ এখান থেকে? 5 3 8 7 15x। 15x = 45। তাহলে এখান থেকে x = বের হবে 3 15 45 3। x = বের হবে আমার 3। এখন x এর মান যদি 3 হয়, আমি চাইলে এখান থেকে বাহুগুলো বের করে ফেলতে পারতেছি। বাহুগুলো কি হবে? 3x ছিল একটা। 3x মানে কি? ওই x এর জায়গায় জাস্ট 3 বসায় দিবা। x এর জায়গায় 3 বসায় দিলে কত হবে? 3 3 9। তারপরে 5x আছে। 5x মানে কি? x এর জায়গায় 3 বসায় দিবা। 3 5 15। 7x আছে। 3 7 কত হবে? 21। মানে বাহুগুলো বের করবা। বাহুগুলো হবে কি হবে? 3x = 3 × 3 = 9। 5x = 5 × 3 = 15 আর 7x = 7 × 3 = 21। এই ক্যালকুলেশন একদম মুখে মুখেও শর্টকাটে আমরা করে ফেলতে পারি চাইলে। ডান। মাই স্ক্রিনশট দিয়ে রাখুন। দিছো? জি স্যার। ওকে, কারো কোনো প্রবলেম হলে আমাকে বলো। আমি আশা করছি যেভাবে আমি বলছি কারো কোনো প্রবলেম হওয়ার কথা না। তারপরে যদি কারো কোথাও বুঝতে প্রবলেম হয় কোনোটা, দেন ইউ ক্যান আস্ক মি, আমাকে সাথে সাথে জিজ্ঞাসা করো। আচ্ছা, এবারে আমি চলে যাচ্ছি 14 নাম্বারটা। 14 নাম্বার ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, বাট নট ফর সিকিউ, এটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। বলছে দুইটি সংখ্যার অনুপাত 5:7, এদের গসাগু যদি 4 হয়, সংখ্যা দুটি লসাগু কত? এটা মাত্র আমরা যে নিয়মটা দেখলাম সেই নিয়মের সাহায্যে আমরা করব। অর্থাৎ দুইটি সংখ্যার অনুপাত বলা আছে আমাকে, কত নম্বর অঙ্ক জানো? 14 না? আচ্ছা, দুইটি সংখ্যার অনুপাত বলা আছে আমাদেরকে 5:7। এখন এই দুইটা সংখ্যার অনুপাত যদি 5:7 হয়, কেউ কি বের হইছে? অতই নাই। আচ্ছা, দুইটি সংখ্যার অনুপাত এখানে দুইটি সংখ্যার অনুপাত বলা আছে আমাদেরকে এখানে 5:7। এখান থেকে আমার যে কাজটা করতে হবে, সংখ্যা দুটিকে ধরে নিতে হবে। তো সংখ্যা দুটিকে আমি কি ধরবো? 5:7 থেকে সংখ্যা দুটি ধরার নিয়ম কি? আমরা তো পিছনেই শিখে আসছি, একটা আনুপাতিক মান নিয়ে আসতে হয় x। তো সংখ্যা দুটি হবে একটা 5x আর একটা হবে 7x। এখন এই 5x আর 7x এর গসাগু আর লসাগু বের করব। আমরা সবাই গসাগু লসাগু বের করার নিয়ম জানি। 5x, 7x এর গসাগু যদি আমি বের করি, কি হবে? গসাগু বের করতে গেলে কমনটা নিতে হয়। তো 5x আর 7x এর মধ্যে কমন যায় কে? শুধু x কমন যায়। আবার 5x আর 7x এর লসাগু বের করো। লসাগু বের করতে গেলে কমন আনকমন সব নিতে হয়। তো কমন আনকমন সব নিলে কত হবে? 5 × 7 × x হবে। তাহলে কত হচ্ছে? 5 7 35x হচ্ছে। আচ্ছা, এখন কোন একটার মান আমাকে বলা আছে, এখানে একটার মান বলা আছে আর একটার মান আপনাকে বের করতে বলছে। কার মান বলা আছে? গসাগুর মান বলা আছে। তো গসাগুতে আমি কি পাইছি? গসাগু পাইছি আমি x। তাহলে শর্ত মতে আমি কি বলতে পারি? শর্ত মতে বলতে পারি x = 4। এখন x = যদি আমার 4 হয়, শর্ত মতে x = 4 কেন? কারণ গসাগু বের করছি আমি x, যার মান আমাকে প্রশ্নে বলা আছে 4, যেটার মান আমাকে প্রশ্নে বলা আছে 4, দ্যাটস ওয়াই x = 4। তো এখান থেকে আমি লসাগুটা বের করে ফেলতে পারতেছি। তাহলে লসাগুটা দাঁড়াচ্ছে কি আমার? 35x, মানে মান বসায় দাও 35 × 4, তারপর 20 0 আর এদিকে 2 3 4 12 2 14 140। তো আমার লসাগুর অ্যানসারটা হচ্ছে 140। আচ্ছা, মিটিং টাইম আমার less than 1 মিনিট শো করতেছে।
সো এইটুকু আশা করছি সবাই বুঝছো। মাহি একটু স্ক্রিনশট দিয়ে রাখো, আমি মিটিং ইন দিয়ে আবার নতুন লিংক দিচ্ছি। জি স্যার দিয়েছি। আচ্ছা, সো আশা করছি এই পর্যন্ত কারো বুঝতে প্রবলেম হয় নাই। আমি তাহলে মিটিং ইন করে দিচ্ছি, ইন করে দিয়ে নতুন লিংক দিচ্ছি, কেউ আবার চলে যাবা না, সাথে সাথে আবার জয়েন দিবা। আর টাটা। স্যার টয়োটা। আমি ইন দেওয়ার আগেই সবাই বের হয়ে গেছে। আবার পছন্দ করে তবে আচ্ছা, এখন হচ্ছে এইভাবে আমাদের অনুপাতটাকে বের করে নিতে হবে, মানে বানায় নিতে হবে। এখানে অনুপাতটা সরাসরি দেওয়া নাই আমার কাছে, অনুপাতটা আগে নিজেদেরকে বানায় নিতে হবে। বানায় নেওয়ার জন্য আমরা এই কাজটা করব। প্রথমে তিনজনের অনুপাতটা লিখবো 1:2:4, এরপরে ওই নাম্বার দিয়ে, মানে নাম্বার অফ স্টাফ, নাম্বার অফ অফিস অ্যাসিস্ট্যান্ট আর নাম্বার অফ অফিসার, এই তিনজনের যে নাম্বারটা আছে ওই নাম্বারটা দিয়ে গুণ করে আমরা একটা সমতুল অনুপাত বের করব। সমতুল অনুপাত বের করার পরে আমরা ওইটাকে মানে কনভার্ট করলাম এরকম 3:14:8 আসলো। এবার আমার এখানে কি করতে হবে, আমার টোটাল অ্যামাউন্ট হচ্ছে 1.5 লাখ টাকা। এই 1.5 লাখ টাকাকে আমার এই তিনটা অনুপাতে ভাগ করে দিতে হবে। আগে যে নিয়মটা আমরা শিখছি ওই নিয়ম দিয়ে আমরা নিজেরা করে ফেলতে পারবো। টোটাল অ্যামাউন্ট দেওয়া আছে আমার কাছে 1.5 লাখ টাকা। টোটাল অ্যামাউন্ট যদি আমার কাছে 1.5 লাখ টাকা হয়, এখন এই 1.5 লাখ টাকা দিয়ে আমার এই তিনজনের মধ্যে ভাগ করে দিতে হবে 3, 14 আর 8 অনুপাতে। ভাগ করলে আমার স্টাফ কত টাকা পাচ্ছে? স্টাফ পাচ্ছে এরকম 1.5 লক্ষ এর 18,000। 18,000 আর 3 11 আর 14 25, 3/25 কাটাকাটি করলে কত হচ্ছে? 6 বার যায় না? স্যার 6,000। হ্যাঁ, মোট 6,000। 12,000 হওয়ার কথা না স্যার? না ঠিক আছে 6,000। মানে অ্যানসার অ্যানসার কি হওয়ার কথা? স্যার 12,000। কোন সেন্সে? সরি স্যার, কোন সেন্সে 18 12,000? কোন সেন্সে 12,000 হওয়ার কথা? 3 6 কি 12 এটা নাকি? 2 দিয়ে গুণ দিছি স্যার, ভুলে 2 লিখছি। আচ্ছা, আমি ভাবলাম 3 6 12 নাকি। আচ্ছা ভাই নতুন গুণের নামাতা বাই কর। আচ্ছা, এখন বাকি দুইটা আমরা নিজেরাই আশা করি বের করে নিতে পারবো, অসুবিধা হবে না। ঠিক আছে, হয়ে গেছে এইটুকু। স্ক্রিনশট দিয়ে রেখো মাহি। ডান সবার? জি স্যার। ওকে, এরপরেরটা কি বলা আছে? এই যে আসছে এতক্ষণে আসছে মানে অঙ্ক, যে অঙ্কটা আসলে সিকিউ টাইপস কিছু আসলে আসে। 17 নম্বর অঙ্কটা, যদি কোনো বর্গক্ষেত্রের বাহুর পরিমাণ 20% বৃদ্ধি পায় তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? এই অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট। মানে এই চ্যাপ্টারের মধ্যে আর কোনো অঙ্ক না করলেও এই অঙ্কটা আপনাকে করতেই হবে, এটা আপনি মানে শিওরলি লিখে রাখতে পারেন। তো এটার পাশে আপনি 100% ভিভিআই লিখে রাখবেন। আচ্ছা, না আসবে এটা বলা যাচ্ছে না, কারণ 11 পয়েন্ট চ্যাপ্টার থেকেই আসবে কিনা সেটাও সন্দিহান। ঠিক আছে, তো যদি এখান থেকে এই চ্যাপ্টার থেকে কখনো কোশ্চেন আসে কিংবা এই চ্যাপ্টারটা যদি কারো কখনো পরীক্ষায় থাকে, তাহলে এই প্রশ্নটা দেওয়ার সম্ভাবনা, এই 17 নম্বর আর 18 নম্বর এই দুইটা প্রশ্ন থেকে যে কোনো একটা প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। আচ্ছা, আমি 17 নম্বর করে প্রথমে হাত দিচ্ছি। যদি কোনো বর্গক্ষেত্রের বাহুর পরিমাণ 20% বৃদ্ধি পায় তবে তার ক্ষেত্রফলটা শতকরা কত বৃদ্ধি পাবে? আচ্ছা, এখানে বর্গের বাহুর পরিমাণ আপনাকে বলা নাই, আপনাকে জাস্ট বলছে যে বাহুর পরিমাণটা 20% বৃদ্ধি পাচ্ছে, তাইলে ক্ষেত্রফলটা কতটুকু বৃদ্ধি পাচ্ছে সেটা বের করতে বলছে। প্রথমে আমরা যে কাজটা করব, বাহুর পরিমাণটাকে ধরে নিব। মনে করি বর্গক্ষেত্রের বাহুর পরিমাণ x একক। সবাই সাথে সাথে কইলেন কিন্তু খাতায়। 17 নম্বর, মনে করি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য x একক। কেউ আবার মিটার সেন্টিমিটার লিখে দেন না, এখানে কোনো একক একক নাই। যদি মিটার সেন্টিমিটার লিখে দেন তাহলে আপনারা কিন্তু নাম্বারও কাটতে পারে কিংবা জিরো বসাই দিতে পারে। আচ্ছা, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? বর্গের ক্ষেত্রফল বের করার সূত্র আমরা সবাই জানি, বাহু স্কয়ার করতে হয়, তাহলে কি হবে x স্কয়ার বর্গ একক। আচ্ছা, হইলো x স্কয়ার বর্গ একক। এখন আসেন বাড়তেছে কতটুকু? 20% বাড়তেছে, মানে বর্গের বাহুর পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে 20%। কোথা থেকে 20% বৃদ্ধি পাবে? এই যে এখানে x ছিল, সেই x থেকে আবার 20% বাড়বে। তো x থেকে যদি আমি 20% বাড়াই তাইলে এরকম হবে, মানে লেখাটা এভাবে লিখবেন, 20% বৃদ্ধিতে
বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 20% বৃদ্ধিতে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত হবে? বাহুর দৈর্ঘ্য আগে কত ছিল? বাহুর দৈর্ঘ্য আগে ছিল আমার x, এখান থেকে বাড়তেছে মানে আমি কি করব? প্লাস করব। বাড়লে আমি ডেফিনেটলি কি করব? প্লাস করব। এখন কতটুকু বাড়তেছে? 20% বাড়তেছে। কার 20% বাড়তেছে? এই যে x এর 20% বাড়তেছে। আমি আবারও বলতেছি, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আমি বের করব। বাহুর দৈর্ঘ্যটা আগে কত ছিল? x ছিল। এখন যেহেতু বাড়ছে এই কারণে হয়েছে প্লাস। এখন কতটুকু বাড়ছে সেটাকে এখানে প্লাস করতে হবে। বাড়ছে আসলে কতটুকু? 20% বাড়ছে। কোত্থেকে 20% বাড়ছে? আগে যে মাপ ছিল সেই মাপ থেকে 20% বাড়ছে। তার মানে এটাকে আমরা এভাবে লিখবো, x প্লাস x এর 20%, x প্লাস x এর 20%, অর্থাৎ আগে ছিল x, বাড়লো, কতটুকু বাড়লো? 20% বাড়লো। তাহলে এটাকে লিখবা x এর 20%। আচ্ছা, যখন রেশে বলবে তখন এই জায়গায় জাস্ট মাইনাস হবে, এই আর কিছু না। সো আমার কত আসতেছে? x প্লাস x এর 20/100। সো এটাকে আমার আসতেছে এরকম 5/100 মানে x/5, তাহলে হচ্ছে 6x/5, এত একক। ভাই স্ক্রিনশট দিও। জি স্যার। তোলা হয়েছে সবার এটুকু? মনে তো হয় আমার তো হইছে। বাকিরা তো চ্যাট করতেছে সেই জন্য হয়তো। স্যার বলো। শেষ স্যার। স্যার হ্যাঁ? ম্যাথ বই লাগবে? হ্যাঁ লাগবে, মানে কি কও তুমি? লাগবে তো অবশ্যই। স্যার দিব এখন? এখন কোথেকে দিবা তুমি? স্যার রাদিন মনে হয় ছাদে আছে। ছুরে স্বাধীন মারবে। আছে? ও দিয়ে দাও তাহলে দিয়ে দাও। আচ্ছা, রায়হান তো বই দিতে গেছে, ও বই দিয়ে আসুক। আমরা এই ফাঁকে এটার ক্ষেত্রফলটা বের করে ফেলবো। বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য আমার দেওয়া আছে 6x/5, তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি আমার 6x/5 হয়, ক্ষেত্রফলটা কি হবে? বাহুর দৈর্ঘ্যকে স্কয়ার করতে হয়, তাই না? তো স্কয়ার করে ফেলেন। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হচ্ছে? 6x/5 হোল স্কয়ার, তাহলে হবে 36x²/25। ঠিক আছে? এত বর্গ একক। ঠিক আছে, শেষ। জি জনাব, শেষ। আর শেষ না, অঙ্ক কিন্তু শেষ হয় নাই। অঙ্ক শেষ হয় নাই। বুঝতে পারছি। আমারও তোলা শেষ হয়েছে। ওয়েট, রায়হানকে নিচে না, দেখতে আমি চাই। দেখতে পাই না। স্যার দেখতে চাই কে দিচ্ছে। পুরো নতুন বই রায়হান। রিপোর্ট হয়ে গেল। রায়হান জি স্যার, রিপোর্ট হয়ে গেল। কি রিপোর্ট? রিপোর্ট পুরো নতুন বই। এমজেডআর মানে কি? মাহমুদুজ্জামান রায়হান। মাহমুদুজ্জামান রায়হান লুলা। স্পেশাল চাইল্ড। বের হয়ে গেছে কে? আম্বাতি রাইডু। বের হইলো কে? অথরি নাকি? রিপোর্ট নাই। রিপন বের হয়েছে? এস স্যার। জি স্যার, রিপন। জি স্যার, রিপন। আচ্ছা ঠিক আছে, ভিডিওর কথা মনে পড়ছে। এইটুকু হইছে না আমাদের? না জি স্যার, স্যার। ও রায়হানের হয়নি। খালি ক্ষেত্রফলটা, ওটা খালি আবার একজন বের হয়ে গেছে। কে বের হলো আবার এখন? স্যার রাহাত। মাহফুর রহিম। স্যার যে বেরিয়েছে আমার অ্যাড হইছে। না আসছে আরে মাহফুর রহিম। আস্তে আস্তে কথা না বলি। হ্যাঁ, আমরা কথা না বলি। আচ্ছা হয়ে গেছে না আমাদের রায়হান? অবশ্যই। ক্ষেত্রফলটা বাকি। ক্ষেত্রফল খালি স্কয়ার করলে হয়ে যাবে। হয়েছে? মুছে দাও। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের পরের ইয়েতে। আমি একটু পুরোটা তাহলে মুছে ফেলছি।
কি জানি করবো আমরা এখন? ও, ক্ষেত্রফলটা কতটুকু বাড়লো? আগে ছিল এক্স স্কোয়ার আর পরে আরেকটা হয়েছে, এখন ক্ষেত্রফল বাইরে কতটুকু হয়েছে সেটা আমরা এখন করতে যাব। বৃদ্ধির পরিমাণটা, ক্ষেত্রফল বৃদ্ধির পরিমাণটা কতটুকু হচ্ছে? ক্ষেত্রফল বৃদ্ধির পরিমাণ, ক্ষেত্রফল বৃদ্ধির পরিমাণ কতটুকু হচ্ছে? আগে ছিল কত? এক্স স্কোয়ার, আর বাইরে হয়েছে কতটুকু? বাড়ার পরে হয়েছে কত ক্ষেত্রফল? 36 x স্কয়ার বাই 25। তাহলে 36 x স্কয়ার বাই 25 থেকে আমি মাইনাস করব x স্কয়ার কে। মাইনাস করলে কি পাচ্ছি? 11 x স্কয়ার বাই 25, আমি ডাইরেক্ট বসাই দিলাম। 11 x স্কয়ার বাই 25 এত বর্গ একক। 11 x স্কয়ার বাই 25 এত বর্গ একক হইছে? এগারো এক্স স্কোয়ার বাই 25 এত বর্গ একক হয়েছে এইটুকু আমাদের। জি স্যার। আচ্ছা, এখন আমি চলে যাচ্ছি স্যার। আমার, হ্যাঁ বলো। এটা কয় নাম্বার? তুমি এমন মাঝখান থেকে আইসে এটা কয় এটা নাম্বার? 17 নাম্বার। 17। তুমি গায়েব হয়ে গেছিলে কই? অতই স্যার নেট চলে গেছিল। তুমি তো ছিলা না জায়গা মতো? এখন তাহলে আমরা শতকরা ক্ষেত্রফল বৃদ্ধির পরিমাণটা বের করব। শতকরা ক্ষেত্রফল বৃদ্ধির পরিমাণটা আমার কি হবে? একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা হচ্ছে এইরকম, উপরে হয় বৃদ্ধির পরিমাণ, নিচে হয় পূর্ব ক্ষেত্রফল, পাশে গুণ দিতে হবে 100 আর ব্র্যাকেটের বাইরে যাবে পার্সেন্টেজ। আমার মার্কারের কালি শেষ হয়ে যাচ্ছে, লেখা কি বোঝা যাচ্ছে? এখনো বোঝা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। বইলে বইলো। আর হইছে? ওকে, স্ক্রিনশট দিছো মাহি? জি স্যার। স্যার এখানে পূর্ব ক্ষেত্রফল বলতে এক্স স্কয়ারটা না? হ্যাঁ এক্স স্কয়ারটা। রিপন শেষ করো। স্যার হইছে। ওকে, এখন জাস্ট আমাদেরকে মান বসাই দিলে হয়ে যাচ্ছে, এখন আসলে আর কিছু নাই। বৃদ্ধির পরিমাণ কতটুকু ছিল আমাদের? এটা নিচে ইকুয়াল টু দিয়ে করতে 11 হবে। 11 এক্স স্কয়ার বাই 25। আচ্ছা, আর পূর্ব ক্ষেত্রফল কত ছিল? এক্স স্কয়ার এক্স স্কয়ার ছিল, পাশে গুণ দিবা কত দিয়ে? 100। 100 দিয়া আর একটা পার্সেন্টেজ আমরা। এখন কাটাকাটি করলে আমাদের অ্যানসার চলে আসতেছে 44%। কি হইছে, কান্না করতেছে কেন? বাবা হইছে কি সবার? জি স্যার। ইয়েস জি জনাব। এটা তো বুঝছেনই, এক্স স্কয়ার নিচে কিছু নাই মানে 1 আছে, ভাগের গুণ মানে ভগ্নাংশ উল্টায় দেওয়া হয়েছে, তারপরে আপনি এটা চলে আসছে। মুছে ফেলবো? অবশ্যই। জি স্যার। জি মুছেন।
আচ্ছা কত নম্বর গেল এটা? কত নম্বর গেল? 17 17 17 17। তাহলে এবার 18 নম্বর। ইংলিশে তো ওইটাই বললাম। আচ্ছা এটাই লাস্ট, আজকে আর করাবো না, 18 নম্বরটাই লাস্ট। কি বলছে? একটি আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য 10% বাড়ছে এবং প্রস্থ বাড়ছে, প্রস্থ হলো 10% হ্রাস পাচ্ছে, তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি বা হ্রাস কতটুকু পাচ্ছে? আচ্ছা তো এখানে ওই একই কাজ করতে হবে, আমার কোনো মান দেওয়া নেই, আমি ধরে নিব। মনে করি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x একক, মনে করি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x একক আর প্রস্থ y একক। এখন এই যে বাড়লো কতটুকু আর কমলো কতটুকু সেটা বাইর করতে হবে। 10% বাড়ছে দৈর্ঘ্যটা, তাহলে 10% বৃদ্ধিতে আগে ক্ষেত্রফল বের করে নিই। এখানে এখানে ক্ষেত্রফল পাচ্ছি আমরা xy বর্গ একক। এখন আসি আমরা 10% বৃদ্ধিতে, 10% বৃদ্ধিতে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কতটুকু হচ্ছে? x প্লাস x এর 10%, তাহলে পাচ্ছি আমরা x প্লাস x এর 10/100, তাহলে হচ্ছে x প্লাস 10 × 100 কাটাকাটি করে হচ্ছে x/10, লসাগু করলে পাচ্ছ 11x/10 এত একক। আচ্ছা আর প্রস্থের মানটা কি হইছে? হ্রাস পাইছে। কতটুকু হ্রাস পাইছে? 10% হ্রাস পাইছে। আমি প্রস্থটা এখানেই করে ফেলতেছি, বুঝে নিন আপনারা। এই যে একটু বর্ডার দিয়ে দিছি, আমি দিয়ে এখানেই করে দিচ্ছি। 10% হ্রাসে প্রস্থ, প্রস্থ আগে ছিল কত? y, হ্রাস পাইলে কি করতে হয়? মাইনাস করতে হয়। কতটুকু মাইনাস করবেন? 10% মাইনাস করবেন। তাহলে আসলো কি? y মাইনাস y এর 10/100, তাহলে পাচ্ছ এরকম y মাইনাস y/10, y/10। এটাকে বিয়োগ করলে হচ্ছে লসাগু করে 9y/10, তাহলে এখানে পাচ্ছ 9y/10 আর এখানে পাইছো 11x/10। তুলো হইলে বইলো। জি স্যার। হয়েছে স্যার। জি স্যার হইছে। স্ক্রিনশট দিও। জি স্যার দেওয়া শেষ। ওকে, আর বাকি আছে তোলা? জি স্যার আছে স্যার, ওই পাশেরটা। ওটা এইটা রায়হান প্রস্থেরটা? জি স্যার। আচ্ছা শেষ করো। স্যার বলো। আমাকে রেকর্ডিংটা পাঠিয়ে দিয়েন। আচ্ছা হইছে করা? স্যার শুরু করছি মাত্র। জি স্যার। এই কি কও তুমি রায়হান? মাত্র শুরু করছো? মাত্র শুরু করছে। স্যার আপনি এতদিনও রায়হানকে চিনলেন না? না না চিনছি, ভুলে গেছিলাম আর কি কিছুদিনের জন্য, আবার মনে এসেছে। যাক জি স্যার, মনে করে দুঃখ দুঃখ, এই দুঃখ কই রাখি? পকেটে বইরে রাখি। শেষ, সবার শেষ? জি স্যার। ও অবশ্যই। সবার তো শেষ, রায়হানের বাকি ছিল। আচ্ছা রায়হানের কি শেষ? জি স্যার, আর একটা লাইন। আরেকটা লাইন নিজে নিজে কর। আচ্ছা এখন তাহলে আমরা ক্ষেত্রফলটা বের করব। তাহলে নতুন যে আয়তক্ষেত্রটা পাইলাম আমরা সেই স্যার নতুন। শেষ স্যার। আচ্ছা এখন নতুন আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কত দাঁড়াচ্ছে? দৈর্ঘ্য কত ছিল বলো না কেন? মাহি দৈর্ঘ্য কত ছিল? স্যার 11x/10। 11x/10। আচ্ছা আর প্রস্থ ছিল 9y/10, তাহলে গুণ দিয়ে দাও। এটা হবে 99xy/100, এরকম হবে। এত বর্গ একক।
এবার তাহলে কি করতে হবে, ওই যে ক্ষেত্রফল বাড়লো না কমলো সেটা বাইর করতে হবে। এখন এখানে বাড়লো না কমলো কেউ কি বলতে পারি আমরা? বা এটা বুঝবো কেমনে? আদৌ কি বাড়লো না আদৌ কমলো এটা আমরা বুঝবো কেমনে? স্যার এইটা তো মনে নাই, বাট মেবি যতদূর মনে হইতেছে এইখানে কমছে। কেউ একজন লিভ নিছে, কে লিভ নিছে? 100 চেয়ে মনে হয় কম দেখে। এই লিভ নিছে কে? স্যার হামিম। আমিন। আচ্ছা ওকে, এখানে আমার কমছে, কমছে কি বাড়ছে এটা বুঝার ওয়েটা হচ্ছে আগের ক্ষেত্রফলটা কি ছিল? আগের ক্ষেত্রফলটা ছিল তোমার xy, মানে শুধু xy। শুধু xy মানে কি এখানে 1xy মিন করতেছে। আর এইখানে যে ক্ষেত্রফলটা সেটা কি হলো 99xy/100, মানে 99/100। এখন 99/100 মানে কি? এটা ডেফিনেটলি তুমি যদি এটাকে ক্যালকুলেটরে বসাও 99 কে যদি 100 দিয়ে 0.9 ভাগ দাও 0.9 আসে। তো 0.9 বড় না 1 বড়? কে বড়? 1 বড়। তার মানে বুঝাই যাচ্ছে আমার এখানে কমছে। আশা করি বুঝতে পারছি সবাই। আচ্ছা, সো এখন আমার ক্ষেত্রফল কমলো কতটুকু সেটা বাই করতে হবে। কতটুকু কমলো? ক্ষেত্রফল হ্রাসের পরিমাণ xy থেকে মাইনাস করব, মানে আগেরটা থেকে মাইনাস করব, কারণ আগেরটা বড় সেই জন্য আগেরটা থেকে মাইনাস করব এইটা। লসাগু করলে আমার আসবে xy/100। আচ্ছা, এবার কি করতে হবে? এবার এই যে সূত্র লিখতে হবে, সূত্র লিখে মান বসাই দিতে হবে। শতকরা কত কমলো আমি এটাকে এখানে এই পাশে শর্টকাটে করে দিচ্ছি। আচ্ছা স্যার, শতকরাটা কি একসাথে করা যায় না? এইখানে অ্যানসারটা দরকার কি? পাইলাম, তারপরে দরকার নাই আমার শতকরা একসাথে করে, আমি এভাবেই করি না, অসুবিধা কি? উপরে হচ্ছে xy/100 কলমের কালি বেশি খরচ হয়। আর নিচে হচ্ছে জি স্যার। দাঁড়াও, পূর্ব ক্ষেত্রফল কত ছিল? শুধু xy না? জি স্যার। জি স্যার। গুণ 100 ব্র্যাকেটের বাইরে পার্সেন্টেজ। আমি এখানে আর সূত্র লিখলাম না, আমি ডাইরেক্ট বসাই দিলাম। সূত্রটা আগেরটার মধ্যে লিখে দিছি। সো এটাকে যদি আমি ক্যালকুলেশন করি আমি এরকম পাচ্ছি xy/100 গুণ 1/xy গুণ 100 এরকম পাচ্ছি, যেটাকে ক্যালকুলেশন করলে রেজাল্ট হবে 1%। এটা হবে আমার রেজাল্ট। এত বড় অঙ্ক কইরা 1। এত বড় অঙ্ক করে 1। তুই আরো চাইতি রে। হ্যাঁ, শেষ। এক কি তোর কমন হয় রে? এ প্লাস মিস করছিলি এক ভাইয়া। নাম্বার 79 পাইছিলি কোনদিন? এই কষ্ট আর দিস না। হইছে সবার? জি স্যার। ওকে ফাইন। সো আমাদের স্ক্রিনশট দিয়ে রাখো মাহি, দিছো? জি স্যার। সো আমাদের হোমওয়ার্কটা থাকছে কি? হোমওয়ার্কটা লিখে নেন। নাথিং। হোমওয়ার্কটা থাকছে এই চ্যাপ্টারের, মানে এই 11.2 এর 10 থেকে 18। 11.2 এর 10 থেকে 18। আচ্ছা, আর 11.1 এর তার সাথে কিছু হোমওয়ার্ক থাকবে। যেহেতু 11 পয়েন্ট ধরছি আমরা, এর সাথে 11 পয়েন্টের কিছু আউযুবিল্লাহ। স্যার homework স্যার থাকবে। স্যার বলো। আরেকবার বলেন। হোমওয়ার্কটা থাকছে 11.2 এর 10 থেকে 18। হ্যাঁ, 11.2 এর 10 থেকে 18। আর 11.1 থেকে থাকবে, হ্যাঁ এতগুলো। আচ্ছা, আর 11.1 থেকে থাকবে 7 নাম্বার, 9 নাম্বার, 10 নাম্বার, এই তিনটা অঙ্ক। 11.1 এর তিনটা অঙ্ক থাকবে, 7, 9, 10। যদি কারো কোনো প্রবলেম থাকে আমাকে আগামী ক্লাসে বলবেন, আমি দেখবনি তখন। আশা করছি প্রবলেম জনাব। আছে। জি যদি জনাব। থাকে আমাকে আগামী সবগুলাতে? ক্লাসে বললেন, আমি তখন না। সবগুলোতে প্রবলেম থাকা মানে এটা তোমার ফাইজলামি করা আর কিছু না। সবগুলোতে ব্যর্থতা। problem নেই। হ্যাঁ।